দোয়া করে নি সকলে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. জি এয়ান আচ্ছা এয়ান শুনতে পাচ্ছ? মাখরাজ হয়েছে তোমার? শোনা যাচ্ছে না কিছু, এয়ানের আওয়াজ শোনা যাচ্ছে না। মাইক্রোফোনে মনে হয় কোনো সমস্যা আছে, আওয়াজ শোনা যাচ্ছে না টোটালি। হুজুর, হ্যাঁ, তোমার মাখরাজ হয়েছে? আমি অনেক করছি তা আমি পারি না, তাও মুখস্থ করতে পারি না, অনেক কষ্ট করেছি তাও। আচ্ছা তুমি এটা আবার পড়ো। ই হয়েছে, মাদ হয়েছে তোমার? লিনের হরফ ওইটা হয়েছে? এগুলো আমি দেখতে করতে হবে। হুজুর, আমি এগুলো সব দেখে দেখে পড়তে হবে, বানান করে। আচ্ছা লিন হয়েছে, লিনটা পড়াটা হয়েছে, মুখস্থ যেটা ছিল যে লিনের হরফ কয়টা? হুজুর, আমার তো মনে থাকে না, ও মনে থাকে না। আচ্ছা বানান করে পড়তে হবে। আচ্ছা তুমি পড়ো এটা, তুমি এইটা পড়ো, এটা বানান করে পড়ো তো। আচ্ছা, মিম জবর মা, কাফ জবর না, কা, মিম মা। জবর মা না, এটা মিম খালি আলিফ জবর মা। এই যে মাদের হরফ, মিম খালি আলিফ জবর মা। মিম খালি আলিফ জবর মা, কালা কাফ আলিফ জবর না, কা, কাফ খালি আলিফ জবর কা। হুম, কাফ কালি আলিফ জবর কা, নুন জবর না, দাল জের দি, হ্যাঁ এটা কি হয় পুরাটা হয় তুমি দালিয়া পড়ো। জের দি, এটা পুরাটা কি হয় এটা পড়ো আগে। মা কা না, না, হ্যাঁ এরপরে দালিয়া জের দি, নুন জের নি, দি নি, হুম, হা উল হা, খারাজের হা খারা খারাজের হি, হি, হ্যাঁ টান দিয়ে বলতে হবে হি। হি, হ্যাঁ পুরাটা কি হয়? দি নি হি, হ্যাঁ দি নিহি, নিতে টান দেওয়া যাবে না, বলো দি দি নিহি। নি হি, হ্যাঁ তারপরে ওয়াও জবর ওয়া, হামজা জবর আ,
ওয়া আ বা ইয়াজের বি হাজের হি ওয়া আবিহি ওয়া আবিহি ওয়া ওয়া আবিহি আবিহি মিম জবর মা ওয়াও খালি আলিফ জবর ওয়া মা ওয়া জাজের জি জায়াজের মা ওয়া জি জায়াজের জায়ের জি হুম মা ওয়া জি নুন পেশ নু হাউলটা পেশ হু নু হু নুহু নু টান দিও মা ওয়া জি নু হু পা ইয়াজের ফি হাজের হি ফিহি মিম খালি আলিফ জবর মা ফি ফিহি মা ফিহিমা হিতে টান নাই কোথায় আছে মিমে ফিহিমা ফিহিমা হুম, কফ লাম জবর ক কফ খালি আলিফ জবর কফ খালি আলিফ জবর ক লাম জবর লা কলা ইয়া খা জবর ইয়া কলা ইয়া কফ ওয়াও জবর ক কও মিম কফ মি ওয়াও জবর কও কৌ বলো কফ ওয়াও জবর কও কফ জবর কৌ হুম, মিম জের কৌ মি মি কৌমি قال يا কলাম কলায়া কৌমি হ্যাঁ কলাতে টান নাই দেখো قال يا قوم কলায়া কৌমি قال قال এটা আলাদা বলো قال কলা يا قوم ইয়া কৌমি قال কলা يا قوم ইয়া কৌমি قال يا قوم কলা ইয়া কৌমি হুম মাশাআল্লাহ ঠিক আছে তোমার এগুলো হইছে তাহলে তুমি মাখরাজগুলো আবার পড়ো ঠিক আছে 7 নম্বর মাখরাজ জিব্বার ওকে জিব্বার গোড়ার কিনারা উপরের মারিদাতে তুমি দুইটা মাখরাজ করো দুইটা 7 8 মাত্র দুইটা পড়ো আগামী ক্লাসে আর এগুলো পড়ো আজকে আবার নতুন পড়া দিতেছি এগুলো দেখো ঠিক আছে আগে জিনাত মুখস্থ ভাই আগে জি হুজুর। আপনার কি মাদের হরফ মাদের হরকত লিন এগুলো দেখতে পারছিলেন হইছে এগুলো আপনার না হুজুর, আমার কিছুই দেখা হয়নি। আমি আজ কাল থেকে দেখে কমপ্লিট করে নেবো হুজুর। জি জি ভিডিওটা দেখে নিন আমাদের শেষের দুইটা আগেরটাই আছে লিন শুধু অল্প পড়া তো মাদও আছে মনে হয় ওইটার ভিডিও ছোট যেহেতু ক্লাস কেউ ছিল না শুধু এএন ছিল ওর ওর পড়াটাই ছিল অল্পতেই ক্লাস শেষ করছি তো ওইটাও দেখেন ওইটা অল্প 2-4 মিনিট দেখলেই বুঝতে পারবেন আর আগেরটা দিয়ে দেখেন যে আব্দুল কাদের ভাই কি আপনি দেখতে পাচ্ছিলেন জি না হুজুর, শুধু আপনার এক্সাম আচ্ছা চলছে আমরা এই লেখালেখি বিষয়টা করলাম। আরেকবার অল্প সংক্ষেপে বুঝাই দিতেছি যেহেতু আপনারা দুইজনে কেউ ক্লাস থাকতে পারেন নাই জি জি। আমরা যত টান দেই টান ঠিক আছে টানকে মাদ বলে আরবিতে যেটাকে মাদ বলে টান স্বরকে দীর্ঘ করে পড়াকে মাদ বলে এই মাদের হরফ আছে অর্থাৎ মাদের বেইস বলা হয় এইটা হইলে পরে টান হয় এই হরফগুলো শর্ত সাপেক্ষে তো মাদ অর্থ টেনে পড়া হরফের যে উচ্চারণ আছে এই হরফের উচ্চারণকে টেনে পড়াকে এটাকে দীর্ঘ করে পড়াকে আপনার মাদ বলে এটা খুবই সহজ অর্থাৎ আমরা যে কোনো একটা হরকতকে যদি পড়ি বা জবর বা তা জবর তা বাজের বি তাজের বি এটাকে একটু সাথে একটু টান দিয়ে দেওয়া আর কিছু না বা এই টান হয়ে গেল এটা দীর্ঘ করে ফেলাইলে আরো টান বাইরে যাবে বা এটাকে আরো বেশি না বা লা লা আ'বুদু জা জা
তো এইভাবে দীর্ঘ করলেই হয়, ওই উচ্চারণটাকে একটু টেনে রাবারের মতন টানতে হয়, তাইলে এটা মাদ হয়ে যায়। এটা তিন ধরনের হয়। একটা হচ্ছে একালিফ, মানে পরিমাণ হচ্ছে দুইটা হরকত, পরাপর দুইটা হরকত যদি পড়তে, মানে পরাপর দুইটা হরফ আছে, যেমন বা বা অথবা বা না, বা না, যে কোনোটা পড়তে পারে, আবা। এইভাবে দুইটা হরকত পড়তে যতটুকু সময় লাগে এটা একালিফ পরিমাণ, এটা সোহেড, এইটাই পড়তে হবে সবার পরিমাণ। এই ধরনের তিনটা মাদ, একটা হচ্ছে একালিফ পরিমাণে দুই হরকতে, আর তিন আলিফ অর্থাৎ দুই হরকতকে তিনটা গুণ দিতে হবে, ছয়টা হরকত, এবং চার চার আলিফ হচ্ছে আটটা হরকত। এই পরিমাণ টান দেয়া হচ্ছে একালিফ, তিন আলিফ, চার আলিফ। এইটা এর মধ্যে একালিফ এবং চার আলিফ মনে রাখবেন, এটা যারা বড় আছেন আপনাদের জন্য খুবই জরুরি। একালিফ চার আলিফকে কোনোভাবে কসর সংক্ষেপ করা যাবে না। কসর অর্থ কাটা, সংক্ষেপ করা। আমরা কসর সালাত পড়ি, কখন পড়ি? সফরের অবস্থায়, সফররত অবস্থায়। হ্যাঁ, সফররত অবস্থায় যখন আমরা সফরে বের হই আমাদের নিজ স্থান থেকে, তখন এটা যখন বেরোয় তখন আমাদের নামাজ পড়তে হয়, ওইটা কসর করতে হয়। 4 রাকাতকে শুধু 2 রাকাত পড়তে হয়, 3 আর 2 রাকাতকে কোনো কসর হয় না, 4 রাকাতকে কসর করা হয়। এই কসর মানে হচ্ছে কাটা, সংক্ষেপ করে ফেলা, কাটা, কেটে ফেলানো। তো এই কসর করা যায় এটা শুধুমাত্র 3 আলিফকে, 3 আলিফ যে টানটা আছে এটাকে এক আলিফ কসর করা যায়। এর জন্য অনেক কারীদের শুনবেন, কারী মানে যিনি তেলাওয়াত করে, পাঠ করে। কারী শব্দটা অর্থ হচ্ছে, আমরা অনেকে এটা কারী মানে আলাদা বিশেষভাবে বলি ব্যক্তিদের যারা তেলাওয়াতটা অনেক সুন্দর করে করে বুঝি, কিন্তু কারী হচ্ছে যে কেউ, আপনিও কারী। কারণ কারী শব্দের অর্থই হচ্ছে তেলাওয়াত করা, বেশি বেশি পাঠ করা। তো এইটা হচ্ছে যে দেখবা আমরা দেখতে পারবো যে সৌদি আরবের যদি তাকাই, ইমাম সুদাইসি বিশেষ করে তাকে অনেকে যারা চেনে তাকেই বেশি তেলাওয়াতটা শোনা হয়। দেখবেন একালিফকে প্রতিটা 3 আলিফকে, আয়াতের শেষের 3 আলিফ এবং আয়াতের মাঝের 3 আলিফ, মুনফাসিল আর মাদ্দে আরজি, এই দুই ধরনের 3 আলিফ আছে, প্রতিটা 3 আলিফকে সে এক আলিফ টেনে যায়, এক আলিফ। এইটা কসর করা জায়েজ আছে, এক আলিফের নিচে নামানো যাবে না, তবে এক আলিফ কসর করা জায়েজ আছে 3 আলিফকে। কিন্তু 1 এবং 4, এক আলিফকে তো আর কসর করাই যাবে না কোনোভাবে, আর 4কেও না। এক আলিফকে কসর করা যাবে না, এটাকে করলে তো আপনি বাদ হয়ে যাবে, হরকত চলে আসবে। আর 4 আলিফকে কসর করলে সামনের যে ব্যাপারটা থাকে, যে যেটার কারণে হয়, ওইটাও বাদ হয়ে যায়। এর জন্য 1 এবং 4 আলিফ টানা ওয়াজিব, এটা মনে রাখতে হবে। নামাজের মধ্যে এই দুইটা জায়গায় ভুল করা যাবে না কোনোভাবে। যেমন ওয়ালাউ দলিন, এই যে ওয়ালা দ, এখানে 4 আলিফকে 4 আলিফই টানতে হবে, ঠিক আছে? তো আমরা আরেকটা বিষয় হচ্ছে যে আমরা অনেক সময় এইটা মনে করি যে হুজুর নামাজের মধ্যে বা বাইরে তেলাওয়াত করব, তখন পরিমাণটা কেমনে নির্দিষ্ট রাখবো, কিভাবে বুঝবো যে আমার 4 আলিফ হইল কিনা? আসলে এটা কেউ বুঝে না, মানে যারা তেলাওয়াত করে, আমরা যারা পড়ি তারাও বুঝি না। এখন আমাদের হয়েছে কি, অভ্যাস হয়ে গেছে, এক আলিফকে এক আলিফই টান দেই, 3 আলিফকে 3 আলিফ, এটা একটা তেলাওয়াত করতে করতে পরিমাণ চলে আসছে। এখন এইটা কোনো বিষয় না, এটা হচ্ছে সবার জন্য নির্ধারিত। সেটা কি, কারো এক আলিফ দীর্ঘ হইতে পারে, সমস্যা নাই, এক আলিফ কারো 2 আলিফ পরিমাণ হইতে পারে, আমার এক আলিফের পরিমাণ আরেকজনের 2 আলিফ হইতে পারে, ঠিক আছে? তার আবার 3 আলিফ যেটা আছে ওইটা আমার 3 আলিফের জায়গায় তার 6 আলিফ, মানে আমার 6 আলিফের জায়গায় তার 3 আলিফ, অর্থাৎ সে এক আলিফকে যতটুকু পড়ে তার থেকে আর 3 গুণ করে সে 3 আলিফ টানে, আর 4 গুণ করে সে 6 আলিফ টানে। এইটা হচ্ছে আপনার পরিমাণ। আপনি যখন একটু টান দেবেন, হালকা একটু টান দিবেন, ওইটাকে আরো বেশি করে টান দেবেন, এটা 3 আলিফ হবে। ওইটা থেকে আরো বেশি করে টান দেবেন, ওইটা 4 আলিফ হবে। এটা আপনার মতন, আপনি বুঝে তেলাওয়াত করবেন। এই বেশি কম হইলে সমস্যা নাই, একটু বেশি হবে। মূল হচ্ছে টানটা আপনি দিতেছেন 4 আলিফ, এটা উদ্দেশ্যটা আপনার হাসিল হয়ে গেছে, এটা ওয়াজিব। তো 4 আলিফকে কোনোভাবে যেন আমরা ওয়ালাদ দল্লিন এরকম না পড়ি। তো এইটার মূল বেস হচ্ছে মাদের হরফ। মাদের হরফ হচ্ছে 3টা, আলিফ ও ইয়া। যদি এটা পরিপূর্ণ সহি না, মাদের হরফ 3টা হচ্ছে এই 3টা: জবরের পরে বা বাম পাশে খালি আলিফ, জেরের পরে বা বাম পাশে জজমালা ওয়াও, পেশের পরে বা বামে হচ্ছে জজমালা ওয়াও, আর জেরের পরে বা বামে হচ্ছে জজমালা ইয়া। এই 3টা, জবরের পরে খালি আলিফ, আর পেশের পরে
ও জজমওয়ালা ওয়াও, জেরের পরে জজমওয়ালা ইয়া, এই তিন ধরনের অবস্থান যদি থাকে, যদি ধরেন পেশের পরে খালি আলিফ আছে তাইলে কিন্তু আর হইল না, পেশের পরে এই জজমালা ইয়া আছে তাইলে কিন্তু আর হইল না। শর্ত কি, পেশের পরে ওয়াও থাকতে হবে, জজমালা ওয়াও থাকতে হবে। হ্যাঁ, জজমালা পেশের পরে একটা ওয়াও আছে, পেশও আছে, ওয়াও আছে, সব ঠিক আছে, তারপরও মাদ হবে না। কেন? কারণ ওয়াও এর উপরে আপনি গিয়ে দেখছেন যে জবর আছে, পেশের উপরে পেশও আছে তার আগের হরকতে, আগের হরফে, পরের হরফ যেটা আছে ওয়াও সেটার উপরে জবর আছে, তার মানে এই দুইটাকে স্বাভাবিক পড়ে যেতে হবে। শুধু যখন আপনার এই অবস্থান তৈরি হবে যে পেশও আছে পরে জজমালা ওয়াও আছে, এই পেশটা জজমালা ওয়াওকে ধরছে, তখন এক আলিফ টান হবে। জেডটা জজমালা ইয়াকে ধরছে, তখন এক আলিফ টান হবে। জবরের পরে খালি আলিফ হইছে, তখন এক আলিফ টান হবে। এইটাই হচ্ছে মাদের হরফের বামের হরফে এইরকম এগুলো আসলে এক আলিফটা নিয়ে পড়িত হয়। এই তিনটা হচ্ছে বেইজ। বেইজ কেন বলা হয়? যত ধরনের মাদ আছে, যত ধরনের মাদ আছে এই তিনটা থাকবে, তার মধ্যে এই তিনটা না থাকলে তিন আলিফ চার আলিফ হইতে পারবে না। ধরেন আমি যদি শর্ত দেই যে একটা হামজা হইলে চার আলিফ টান দিতে হবে মাদ্দে মুত্তাসিল, তাহলে ওই হামজা হইতে হইলে চার আলিফ টান হইতে হইলে তার আগে একটা খালি আলিফ হইতে হবে, অথবা জজমালা ওয়াও হইতে হবে, অথবা জেরের বামপাশ জজমালা ইয়া হইতে হবে। এই তিনটা হইতে হবেই হবে, নাইলে ওই হামজার কোনো হইলেও চার আলিফ টান হবে না। ঠিক আছে, এইটা হচ্ছে এক নম্বর কথা। এর জন্য এই মাঠটাকে, মাদকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, তার মধ্যে এই মাঠটাকে মাদ্দে আসলি বলে। মানে আমাদের ভাষায় মাদকে দুই ভাগে ভাগ করি। মাদকে একটা হচ্ছে আসলি, পরেরগুলো হচ্ছে ফারঈ। আসলি যেগুলোর এইটা মূল মাদ, আসল মাদ, আর বাকিগুলো এগুলো থেকে শাখা প্রশাখা বের হয়েছে, এগুলো আপনারা পড়ে নেবেন, এগুলো আমাদের ভিডিওতে আছে। এরপর হচ্ছে ওই যে আমরা যেগুলো মাত্র পড়লাম, এটা আরবি সাহিত্য ভাষাভাষীরা এটাকে আরও সৌন্দর্য করতে, অলংকারিত করতে কোরআনের মাঝে, বিশেষ করে কোরআনের মাঝে এই ওইগুলোকে সংক্ষিপ্ত করে ফেলছে। সেটা হচ্ছে যে জবরের পরে যে খালি আলিফটা আছে, ওই খালি আলিফটাকে আর জবরটাকে মিলে একটা খাড়া জবর বানাই ফেলাইছে। ঠিক আছে, একটা ছোট্ট আলিফ বানাই ফেলাইছে। ওটা উপরে দিয়ে দিলে এক আলিফ টান দেখা যায় ওই হরফকে, আর নিচে দিয়ে দিলে ওটা এক আলিফ টান দেওয়া যায়, আর উল্টা বানাই ফেলাইছে। একটা পেশ তো থাকলে, নর্মাল থাকলে পেশ, ওটাকে একটু উল্টা করে লেখা হয়েছে যেন উল্টা পেশ, তাইলে বলা যায় যে খাড়া জবর, খারাজের উল্টা পেশ। এই তিনটাকেও এক আলিফ টেনে পড়তে হয়। এই তিনটার কাজ হুবহু উপরের তিনটা মাদের হরফের মতন, হুবহু সেম, কোনো পরিবর্তন ঘটবে না। না টানে পরিবর্তন ঘটবে, না এর পরে যে অন্য যে চিহ্নগুলোর কারণে, এরপরে যে অন্যগুলো চিহ্নর কারণে যে টান আসবে সেইটার পরিবর্তন ঘটবে, কোনোটার পরিবর্তন ঘটবে না, সবই এক। খালি মাদের জবরের বাম পাশে খালি আলিফ যা, আর খাড়া জবরও তাই। আবার জেরের বাম পাশে জজমালা ইয়াও যা, খাড়া জেরও তাই। উল্টা পেশও যা, আর ওই পেশের বাম পাশে জজমালা ওয়াও একই, সেম, কোনো ব্যবহারের কোনো পরিবর্তন ঘটবে না। এগুলোকে যেহেতু এগুলোর মধ্যে জবর উপরে লেখা হয় জবর আকারে, জের আকারে, পেশ আকারে, এর জন্য এটার নাম মাদের হরফ না দিয়া এটার নাম হয়েছে মাদের হরকত। আর যেটা হরফ খালি আলিফ জজমালা ওয়াও আর ওইটা হচ্ছে মাদের হরফ। তো মাদের হরফ মার্কত হলে ওই ওই হরফকে, যেই হরফের উপরে হবে ওই হরফকে এক আলিফ টেনে পড়তে হয়। সর্বশেষ যেটা এটার মধ্যে সেটা হচ্ছে লিন। লিনের পরিচয়, লিন অর্থ নরম, অর্থাৎ সফট, বিষয়টা নরম। এটা হচ্ছে যে যে কোনো একটা হরফকে নরম করে পড়া, এটাকে লিন বলে। তবে এইটার আসল অর্থটা আপনারা এটা পড়বেন, প্রথম অংশটা, যে তাড়াতাড়ি করিয়া পড়া। ঠিক আছে, তাড়াতাড়ি করিয়া পড়া, অথবা দুইটা মিলাই একসাথে পড়তে পারেন এই নিয়মে, এটা সুন্দর হয়। সেটা হচ্ছে যে তাড়াতাড়ি করিয়া, তাড়াতাড়ির সহিত নরম করিয়া পড়া। ঠিক আছে, তাড়াতাড়ির সহিত নরম করিয়া পড়া, অর্থাৎ তাড়াতাড়িও করতে হবে কিন্তু নরম থাকতে হবে, নরমকে বাদ দেওয়া যাবে না। এই অবস্থানকে লিনের অর্থ বলে। আর লিনের হরফ দুইটা, এই দুইটা বোঝা একদম সহজ, আপনারা মাদ থেকে নেবেন। মাদ থেকে জবরের বাম পাশে খালি আলিফ ছিল, ওইটা আসবে না, জবরের যে পরে খালি আলিফ, জবর ঠিকই থাকবে, খালি আলিফটা উঠে যাবে, পরের দুইটা হরকতলা যে হরফ দুইটা আছে ওই দুইটা থাকবে, ওয়াও এবং ইয়া। তো ওখান থেকে হরকত আছে একটা জবর, এবং ওয়াও ইয়া দুইটা আছে। তো দেখেন বিপরীত ধর্মী হয়ে গেছে, এই কারণে এইটাকে দ্রুত পড়তে হয়।
জবরের বাম পাশে জজমালা ওয়াও, জবরের বাম পাশে জজমালা ইয়া, লিনের হরফ। লিনের হরফ হইলে তার ডান দিকের হরকতকে তাড়াতাড়ি করতে হয়। মাদের হরফ হইলে তার ডান দিকের হরকতকে এক আলিফ টেনে পড়তে হয়, এটাকে তাড়াতাড়ি করতে হবে। যেমন বাউ বাই, তাও তাই, কাউ কাই। আমরা কিন্তু এগুলো বুঝতে হবে। আসলে অনেক জায়গায় আপনারা এরকম পড়বেন, দেখবেন যে মুখস্থ পড়াচ্ছে। আমরা কিন্তু এগুলো বারবার এরকম ব্যাখ্যা দিতেছি, আমাদের মুখস্থর থেকে আমরা কনসেপ্ট যেন সহিভাবে পড়তে পারি, এটা আমাদের উদ্দেশ্য। আমরা তো এখানে যারা আছি সবাই কেউ এমন না যে ক্লাস করাবো কোথায় গিয়ে মাদ্রাসায়, এমন তো উদ্দেশ্য নাই। তো এটা খুব ভালো করে বুঝবেন, না বুঝতে পারলে আবার জিজ্ঞাসা করবেন যে কোনটা কি সমস্যা থাকলে। তো লিনের হরফ দুইটা, জবরের পরে জজমালা ওয়াও এবং ইয়া। জজমালা জবরের পরে জজমালা ওয়াও এবং জজমালা ইয়া কি করতে হয়? তাড়াতাড়ি করতে হয়। এখন প্রশ্ন জাগতে পারে যে হরকতকে তো তাড়াতাড়ি পড়তে হয়, তাহলে এখানে কেন এটা দেওয়া হয়েছে? হরকত তো তাড়াতাড়ি পড়তে হয়, তাহলে লিন কেন তাড়াতাড়ি পড়তে হয় সেটাও দেওয়া হয়েছে। আসলে এইটা একটা নিয়মে যাবে আমাদের, এটা তো তাড়াতাড়ি আসলে সবটাকেই পড়তে হয়। তো এইটাকে একটা মাদ্দে লিন আছে, এর জন্য এটাকে বোঝানো হয়েছে যে এটার পরে যদি ওয়াকফ করি, থামি, আয়াত শেষ হয়ে যায়, তখন এটাকে একালিফ টেনে পড়তে হয়। এর জন্য এইটা আগে জানতে হবে যে লিনকে তাড়াতাড়ি পড়তে হয়, যদি না থামি তাহলে তাড়াতাড়ি পড়তে হয়। আরেকটা বিষয় আছে যে এটার মধ্যে দুর্বলতা চলে আসে, অর্থাৎ আমরা পড়ার সময় অনেক সময় অকারণে টান দেই, তার মধ্যে এইটা একটা। যেমন লিইলাফি কুরাইশিন ইলাফিহিম সৌফি, এরকম সৌফি, এরকম একটু সুর দিতে যাই, ঠিক আছে? এইগুলোতে বিশেষ করে হয়। তো এর জন্য বলা হয়েছে তাড়াতাড়ি করে পড়তে হয়, যেন আমরা দেখার সাথে সাথে বাউ বাই, তাও তাই, সাও সাই, সও সই দ্রুত পড়ে ফেলি। আচ্ছা, এটা আছে। আর আপনারা এগুলো প্র্যাকটিসগুলো করে নেবেন আগামী ক্লাস ইনশাল্লাহ। আপনারা যারা আছে বাকিগুলো এখান থেকে বানান জিজ্ঞাসা করবো, ভিডিও দেখে নিন, তাহলে ভালো হবে। আমরা তো বারবার রিপিট করতে পারবো না। দেখেন এখানে একটা প্র্যাকটিসের ব্যাপার দেয়া আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। যেমন হরকত তাড়াতাড়ি পড়তে হয় বা জবর বা, মাদের হরফ একালিফ টেনে পড়তে হয় বা খালি রিফ জবর বা, লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হয় বা ওয়াও জবর বাউ। তাইলে এইটার সাথে এইটা মিল আছে কিন্তু, বা বাউ, কিন্তু এটাকে টান দিয়ে পড়তে হবে বা, বা বা বাউ, বা বা বাউ। বাজের বি, বায়াজের বি, বাইয়া জবর বাই, এটা দ্রুত পড়তে হবে। বি বি বাই, বি বি বাই। বা পেশ বু, বাও আও পেশ বু, বাইয়া জবর বাও আও জবর বাউ, বু বু বাউ। এরকম তা তা তাও, তি তি তাও, তু তু তাও, সা সা সাও, সি সি সেই, সু সু সাউ। বাকিগুলো এভাবে করে করে ধীরে ধীরে পড়ে নিন। এটা কিন্তু পড়তে পারলে আপনাদের অনেক কাজে লাগবে। এটা বিশেষ করে এটা কিন্তু প্র্যাকটিস করলে বারবার আপনার আয়াতের মধ্যে আর ভুল হবে না ইনশাল্লাহ। আমাদের পরবর্তী আলোচনা হচ্ছে জজম ও কলকলা। অর্থাৎ আমরা জজম সম্পর্কে জানতে হবে, জজম আর হচ্ছে এই জজমের সাথেই সংশ্লিষ্ট হচ্ছে কলকলা। জজম মানে কি? ধরেন এখানে আমরা লেখা আছে সহজ ও সহজ, এই জকে যে ধরলাম সহজ, হ দিয়া যে ধরলাম হজ। এরপর কুরআন, কুর আন, রকে ধরছি, আন নুনকে ধরছি, এই নকে ধরছি। এই যে দুইটা রকে ধরলাম আর নকে ধরলাম, এইটা ধরতে আমাদের বিশেষ কোনো চিহ্নের প্রয়োজন হয় না বাংলা ভাষায়। আমাদের রস্যুকার বা কোনো কিছু চিহ্নের প্রয়োজন হয় না কোনো একটা অক্ষরকে ধরতে। হ্যাঁ, কোনো একটা অক্ষরকে ধরতে চিহ্নের প্রয়োজন হয় না, এটা ইংলিশেও প্রয়োজন হয় না। কিন্তু এইখানটা পরিবর্তন হয় আরবিতে গিয়া। আরবিতে কোন হরফকে ধরতে হবে, ওই হরফটা ধরার জন্য একটা চিহ্নের প্রয়োজন হবে, ঠিক আছে? যেমন এইটাকে যদি আমি আরবিতে লিখতে যাই, কোরআন, কোরআনটা যদি আমি আরবিতে লিখতে যাই, তাহলে কি করতে হবে? কফ র, কফ, কফের উপরে দুই পেশ, তারপর হচ্ছে এই যে কফের উপরে পেশ,
এখন এই রকে যদি আমি ধরতে যাই, এই রকে যদি আমি ধরতে চাই, তাহলে আমাকে অবশ্যই এখানে জজম ব্যবহার করতে হবে, আর না হলে এই রকে ধরা যাবে না। আর না হলে কফ পেশ কু, এই রর কোনো আর থাকবে না, রটাকে জবরজের পেশ চাইতে থাকবে, সে নিজে পড়া যাবে না। এইটা হচ্ছে কথা, মানে কোনো হরফকে ধরতে হলে একটা চিহ্নের প্রয়োজন হয়, যেই চিহ্নকে জজম বলা হয়। এই চিহ্নটা কয়েকটা ধরনের হয়, তার মধ্যে একটা হচ্ছে বিশেষ করে এটা ব্যবহার হয় আমাদের দেশে অনেক ছাপায়, এটাকে মাছের কাঁটা বলা হয়। আর আবার এইটাকে একটু বেকাইয়া ব্যবহার হয়, আবার একটা কমার মতন, মধ্যে কোনো ফাঁকা থাকে না, কমার মতন ব্যবহার হয়। আর একটা হচ্ছে সব থেকে আধুনিক, যেটা আধুনিক ছাপা, সেটা হচ্ছে গোল একটা চিহ্ন ব্যবহার হয়। এইগুলো বিশেষ করে ব্যবহার হয়। এগুলো প্রতিটাই চিহ্ন যেটাই হোক, এটা ছাপা, আসলে ফন্ট ছাপা, এই চিহ্ন যেটাই হোক সবগুলোর কাজ এক, সবগুলোর কাজে হচ্ছে ধরা, শুধু কাজ হচ্ছে কোনো একটা হরফকে ধরা। এটার কয়েকটা নাম আছে, একটা হচ্ছে সাকিন, সুকুন এবং জজম, যে কোনোটা নাম বলতে পারি। জজম, সুকুন এবং সাকিন, তিনটাই হবে। আর কলকলা বিষয়টা হচ্ছে যে আমরা ধরেন একটা এইরকম বুঝতে পারি যে ধরেন একটা স্টিলের বাটি আর একটা প্লাস্টিকের বাটি, এই দুইটার মধ্যে আমি হাত দিয়ে একটা জোরে ধরলাম, প্লাস্টিককে ধরলাম, তো প্লাস্টিকের বাটি দ্বারা কি হবে না, শব্দ আসবে না, এটা স্বাভাবিক, আমরা বুঝি যে কোনো শব্দ আসবে না। এটা হচ্ছে জজম, এটা আমরা বুঝতে পারি যে প্রতিটা হরফ জজম। আর কিছু কিছু হরফের মধ্যে স্টিলের মতন কিছু হরফ আছে, এটা আমরা বুঝতে পারি যে স্টিলের মতন, যেটার উপরে ধরলে একটা শব্দ আসে, হ্যাঁ জজম দিয়েই ধরবে কিন্তু একটু টং করে শব্দ আসবে, এইটাকে কলকলা বলে। ঠিক আছে, কলকলা শব্দের অর্থ হচ্ছে প্রতিধ্বনি, ঠিক আছে, পাল্টা আওয়াজ। তো মোট আরবি হরফ হচ্ছে 29টি, তা থেকে 24টা হরফ যেটা আপনার বলতে পারেন প্লাস্টিকের হরফ, যেগুলো ধরলে কোনো বিপরীত শব্দ আসে না। শুধুমাত্র 5টি হরফ আছে যেগুলোর উপরে জজম হওয়ার পরে সেইটা দিয়া একটা শব্দ আসে, আওয়াজ আসে, পাল্টা একটা আওয়াজ আসে, এইটাকে কলকলা বলে। জজম আর সুকুন, এই যে জজম দেখা যাচ্ছে, এই সেটা একটা কমার মতন, এবং এইটা হচ্ছে এই দুইটা সব থেকে বেশি ব্যবহৃত হয়। উপরের মাথা বাঁকা চিহ্নকে জজম বলে। উপরের মাথা বাঁকা এই যে দুইটা আছে, এগুলো হরফের উপরে হয়, এই চিহ্নকে কি বলে, জজম বলে। উপরের মাথা বাঁকা চিহ্নকে কি বলে, জজম বলে। আরবি হরফ একটির সাথে আরেকটিকে মিলিয়ে পড়ার একটি অন্যতম মাধ্যম হলো সাকিন, সুকুন, সাকিন বা জজম। অর্থাৎ একটি হরফকে আরেকটি হরফকে এইমাত্র যেগুলো বললাম কুরআন এইভাবে মিলায় পড়ার জন্য যে মাধ্যমটা প্রয়োজন হয় সেটাকে জজম বলে। এইটা আপনারা বিশেষ করে জজমালা হরফ হরকত ছাড়া একা পড়া যায় না। জজমালা হরফ হরকত ছাড়া একা পড়া যায় না। অর্থাৎ আমরা যদি দেখি যে একটা তা আছে, তার আগে তার উপর একটা জজম আছে, এই হরফটা একা উচ্চারণ হয় না। কেমন একা উচ্চারণ হয় না, যেমন ধরেন এই আবার একটা তা লিখলাম, এটার উপর একটা জবর দিলাম, এইটা যেমন পড়া যায় তা জবর তা, কিন্তু তা জজম কি পড়বো, এটা পড়া যায় না। এইটা পড়তে হইলে তার আগে একটা কি হইতে হবে, একটা হরকত হইতে হবে, হরফ যেটাই থাকুক। হ্যাঁ, হরফ ধরেন আমি এখানে আলিফ দিলাম, এইটার কোনো বিষয় না, এখানে বা হইতে পারে, কিন্তু হরকত হইতে হবে, কি হইতে হবে, হয় জবর হইতে হবে, না হয় জের হইতে হবে, না হয় পেশ হইতে হবে। এই কথাটা বলা হইতেছে যে জজমালা হরফ কখনো হরকত ছাড়া একা পড়া যায় না। জজমালা হরফ জজমালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। জজমালা হরফ, এইটা আপনারা সবাই মুখস্থ করবেন, জজমের এইটুকু একটু সবাই মুখস্থ করেন, এখনই পড়েন। জজমালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে, হরফ বলা হইতেছে না, খেয়াল করেন ভালো করে, হরফ কি আছে এটা আপনি দেখতে যাবেন না, শুধু দেখবেন হরকতটা কি আছে। হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। তো জজমালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। জজমালা হরফ
তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িত হয়। জজমওয়ালা হরফ মানে এই যে জজমওয়ালা হরফ আছে, এটা তার ডান দিকের হরকত, এইখানে জবর জের পেশ, এটার সাথে একত্রে একবার পড়তে হয়। যেমন আত, একবারই পড়ছি, দুইবার তিনবার পড়া যাবে না। আত। কলকলা যেটা, সেটা শব্দ ঠিকই আসে, যেমন আক, একটু শব্দটা আসে কিন্তু সেটা একবারই পড়ে, জাস্ট একটু আওয়াজটা একটু পাল্টা হয়। যেমন ইকো সাউন্ড, আমরা মাইকের মধ্যে শুনতে পাই না ইকো সাউন্ড। ইকো সাউন্ড জিনিসটা কি আমরা বুঝি অনেকে, যে মাইকে যখন বলে তখন একটা আওয়াজকে বারবার রিপিট করে, কিন্তু এই আওয়াজটা কিন্তু ওই যে ব্যক্তি বলতেছে সে কিন্তু বারবার বলতেছে না, ওইটা সিস্টেমে ওটাকে রিপিট করায়। ঠিক কলকলা মানে হচ্ছে এটা না যে আ ক, কফে জবর দিচ্ছি তা না, আ ক, ওই কফটা একটু আওয়াজটা আবার প্রতিধ্বনি হচ্ছে, কিন্তু নতুন করে আবার ওইটা পড়া হচ্ছে না। তো যজমালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িত হয়। যজমালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িত হয়। এটা একটু কয়েকবার মুখস্থ করেন। জি জুলিয়াস ভাই বলেন তো যজমালা হরফের সংজ্ঞাটা। যজমওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রিত পড়তে হয়। একত্রে একবার পড়িত হয়, একবার শব্দটা আনতে হবে কারণ আমাদের সামনে তাসদিদের সময় এটা দুইবার হয়ে যাবে, ঠিক আছে? তাসদিদকে দুইবার পড়তে হয়, এর জন্য একবার জি ক্লিয়ার হুজুর। করতে হবে। জি আব্দুল কাদের ভাই। জি, জয়মালা হরফ তার ডান দিক দিয়ে হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। তাহলে যজমালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার এক- পড়িতে হয়, একবার একবার, পড়িতে হয়। দুইবার পড়া যাবে না। আচ্ছা দেখেন এই চিহ্নগুলোকে আপনাদের আবার ক্লিয়ার করে দিচ্ছি, এখানে চিহ্নগুলো পরের পেজে আপনার ক্লিয়ার করা আছে। সাকিন জজম দেখতে কেমন হয়, ঠিক আছে, কেমন হয় জজম সাকিন দেখতে বিভিন্ন রকমের হয়ে থাকে, ঠিক আছে, বিভিন্ন রকমের হয়ে থাকে। জজম এবং সাকিন বিভিন্ন রকমের হয়ে থাকে। এখন এইটা যেমনই হোক, ধরেন আমরা এইটার উদাহরণ আমি সবসময় এরকম বলি, ধরেন আমরা বাংলাদেশি একরকম চেহারা হয়, ইন্ডিয়ান যারা পশ্চিমবঙ্গ আছে বা আসাম তাদের চেহারা বাংলাদেশিদের মতন, কিন্তু এই ইন্ডিয়ার মধ্যেই দেখেন একই কান্ট্রি, আপনি দেখবেন যে চেন্নাইয়ের মানুষগুলো দেখতে কেমন একটু, মানে আমি নিজের চোখে তো দেখে আসছি, তারা অন্যরকম দেখতে, মানে তারা একটু শরীর স্বাস্থ্য তারা যেমন লম্বা হয়, স্বাস্থ্যই হয়, তারপর চেহারার মধ্যে একটু কালো বর্ণের থাকে, ঠিক আছে। কালো বর্ণ থাকার আসলে কারণ আছে, যে এই পরিমাণে রৌদ্র ওঠে, যারা যাবে ওখানে তারাই বুঝতে পারবে যে কি পরিমাণ তাপমাত্রা থাকে। তো তাদের মধ্যে দেখেন চিহ্নটা পরিবর্তন। আবার দেখবেন মুম্বাই বা দিল্লির মানুষগুলো কিন্তু ফর্সা হয়, হ্যাঁ তাদের মধ্যে দেখা যায় অনেক সুন্দর হয়, তারাও লম্বা টম্বা হয়। আবার এটা যদি কান্ট্রি ভেদে ভিন্ন হয়ে যায়, যেমন বাংলাদেশের একটা চেহারা, পাকিস্তান গেলে দেখবেন তাদের চেহারা আবার আরো সুন্দর তারা। এরকম করে ভিন্ন ভিন্ন কান্ট্রিতে দেখবেন যে ইউরোপের কান্ট্রিগুলো তারা পুরোপুরি মানে হোয়াইট, পুরোপুরি সাদা, ঠিক আছে। তো এই যে এই হয়, কিন্তু মৌলিক কথা হচ্ছে সব তো মানুষ, সবাই মানুষ, সবাই একই রকম, একই কাজ, সবারই অধিকার এক, এইটা হচ্ছে মূল কথা, যে সবাই মানুষ। ঠিক জজম যত চেহারাই হোক, ফিউচারেও যদি জজমের চেহারা আরো 10 রকমও বের হয়, আপনারা মনে রাখবেন কাজ ওই একটাই, সেটা কি যজমালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হবে। চেহারা আপনার যেটাই তৈরি হোক, একবারে একত্রে একবারই পড়তে হবে, এটা আপনারা সবসময় মনে রাখবেন। নিচের উদাহরণের দিকে আমরা তাকিয়ে দেখি যে কোন টাইপ আছে, বিভিন্ন যে ফন্টগুলো আছে সেগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে আমরা যদি ডান দিকে দেখি, ডান দিকের প্রথমটা দেখি, ইন্দো পাক, ইন্দো পাক টাইপ, ঠিক আছে, ইন্দো পাক টাইপ। এটা ইন্দো পাক বলতে ইন্দো পাকিস্তান, ঠিক আছে, ইন্ডিয়া পাকিস্তানে এই ছাপাটা সব থেকে বেশি ব্যবহার, এর মধ্যে বাংলাদেশকেও পড়ছে, ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে এই ছাপাটা সব থেকে বেশি ব্যবহার হয়। এরপরে বিভিন্ন দেশে, বিভিন্ন দেশে আমরা ব্যবহৃত টাইপ, এইটা হচ্ছে আরব দেশে, বিশেষ করে আরব দেশে, সৌদি আরব, তারপর হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এই চিহ্নটা আপনারা যদি কনসেপ্ট দেখেন, ওই দেশ থেকে আনেন, দেখবেন যে এই চিহ্নটা ব্যবহার হয় বেশি। এরপরে হচ্ছে সৌদি আরবের টাইপ, এইটা একসময় সৌদি আরব যখন শাসন করত তখন এই টাইপটা বেশি পাওয়া যেত, এই টাইপটাও পাওয়া যেত, এখনও এই টাইপটা পাওয়া যায়, এটাও পাওয়া যায়, এটা আধুনিক বলা হয়।
আর এইটা পুরাতন হয়ে গেছে এই। আর নুরানি টাইপ এইটা বলতে পারি আমাদের বাংলাদেশি টাইপ, ঠিক আছে, আমাদের বাংলার টাইপ, আমাদের বাংলার সৃষ্টিকৃত এইটা। এইটা বাংলাদেশি সব থেকে বেশি ব্যবহৃত হয়। এমনও দেখছি ইন্ডিয়ান ভাইদের মধ্যে অনেকে এই টাইপটা চিনে না। সাকিন বা জজম দেখতে যেমনই হোক ওই কথাটা এখানে লিখে দেওয়া আছে, সবগুলোর কাজ একই রকম। আচ্ছা আমরা ব্যবহারে আসি। তাহলে হামজা, আলিফকে জবরজের পেশ হলে হামজা পড়তে হয়। হামজা বানানোর সময় সবসময় মনে রাখবেন আগে হরকত, আগে হরফ পরে হরকত, মানে আগে হরফগুলো পড়বেন, যে হরফগুলো পড়বেন যেমন আলিফ বা হামজা তা, এরপরে হরকত যেমন জবর, আর জজম এবং সামনে যে তাসদিদ পড়ব এইগুলো গোপন রাখবো বা উজ্জ্ব রাখবো, এগুলো আর বলার দরকার নেই। হামজা তা জবর আত, এই একবার হামজা তা জবর আত, হামজা তা জবর আত, হামজা তাজের ইত, হামজা তা পেশ উত, হামজা তা জবর আস, হামজা সাদের ইস, হামজা তা পেশ উস, হামজা খ জবর এখ, হামজা খজের ইখ, হামজা খ পেশ উখ, হামজা জাল জবর এজ, হামজা জালজের ইজ, হামজা জাল পেশ উজ, হামজা জা জবর এজ 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 এজ, হামজা জাজের ইজ, হামজা জা পেশ উজ, হামজা সিন জবর এস, হামজা সিনজের ইস, হামজা সিন পেশ উস, হামজা সদ জবর এস, হামজা সজ্জের ইস, হামজা সদ পেশ উস, হামজা দদ জবর এল, হামজা জজ্জের ইদ, হামজা দদ পেশ ওদ। জি আব্দুল কাদের ভাই পড়েন তো। হামজা তাজের আত, হামজা তাজের ইত, হামজা তাপেস উত, আত ইত উত, হামজা সাজের আস, হামজা সাজের ইস, হামজা সাপেস এই উস, এই যে আস সা ইস সা উস, সা এর উচ্চারণে কোনো শব্দ আসবে না, হামজা সা জবর এস এস। হামজা সাজের আস, হামজা সাজের ইস, হামজা সাপেস উস, আস এইটা ইস এইটা বলার সময় কি উস। থাকবে না, মানে আমরা যেটা ভুল হচ্ছে এখন দেখেন, আমরা যে হরকত দিয়ে যেগুলো পড়ছিলাম হরকত দিয়ে, হ্যাঁ সেটা আমরা জজমের ক্ষেত্রে অনেক ভালো উচ্চারণ হবে জজমের ক্ষেত্রে। যেমন হামজা সা জবর আস আস আস, ঠিক আছে, আস আস, হামজা সা জবর আস, হামজা সা জবর আস, হামজা সা জবর আস আস, এটা আস, আস 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 বাতাস বের হয়ে আসবে, আস 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 আস, হামজা সাজের আস ইস, হামজা সাপেশ উস, আস উস ইস উস উস। বলা উচ্চারণ বলার চেষ্টা করেন, আবার বানান করেন, হামজা সা জবর হামজা সাজের আস, হামজা সাজের ইস, হামজা সাপেস উস উস, হামজা খাজের আখ, হামজা খাজে ইক, হামজা খাপেস উক, হ্যাঁ এটাকে আরো আখ নরম করতে ইক হবে, উক, এটা হচ্ছে আখ আখ, আখ এই যে গলার আখ, এই তালুতে একটা ঘষা খাবে, মানে কফ ফালানোর সময় যেমন হয়, আখ ইখ আখ উখ। ইক উক, হামজা জাল জবর আজ, হামজা জাল পেশ, হামজা জাল জে ইজ, হামজা জাল পেশ উজ, আজ ইজ উজ, হামজা জাল জবর আজ, হামজা জাল জে ইজ, হামজা জাল পেশ উজ, এই যে এটা আজ হবে ইজ উজ, নিচের দাঁতের আগার সঙ্গে অ্যাজ অ্যাজ আজ ইজ উজ আজ অ্যাজ ইজ ইজ উজ, উজ অ্যাজ, আজ ইজ হ্যাঁ উজ। আজ ইজ উজ, হামজা সিন জবর আশ, হামজা সিন জে ইস, হামজা সিন পেশ উস, আস ইস উস, হামজা সদ জবর আস, হামজা সদ জের ইস, হামজা সদ পেশ উস, আস ইস উস, হামজা দদ জবর আদ, হামজা দদ জবর
দল ঈদ হামজা দল পেশ আদ ঈদ উদ এটা আদ ঈদ উদ হচ্ছে দাল, আদ ঈদ উদ। আর আও, আও এখানটায় আও, আওয়াজটা ভিতরে নেন, আউদ আও ইল ইল, আউদ না আউদ না, মানে আউদ দোয়ারটা মোটা হবে, আও ইল ও, আও ওয়ালাও ত, ওয়ালাও ত, আও আও ইল ও, মানে দোয়ারটা মোটা করতে হবে। হামজা দল আদ না তাড়াতাড়ি আদ একবারে বলেন, আও দতকে ধরেন কিন্তু দতটা মোটা করেন, হামজা আগে দল ধরেন না আদ আও এরকম বলেন। আদ হ্যাঁ হামজা দল আদ হামজা দল ঈদ না হামজা দল টান দেওয়া ঈদ যাবে না, ইল হামজা দল আদ হামজা দল ঈদ হামজা দল উদ জি। আচ্ছা পেয়ে যাওয়া গেল। আচ্ছা এরপরে হামজা হা জবর আহ, আহ আহ, হামজা হাজের ইহ, হামজা হাপেশ ওহ, লম্বা হা মনে আছে হলকের মতো গান, আহ ইহ ওহ, হামজা আইন জবর আ, আ, হামজা আইন জের ইয়া, হামজা আইন পেশ ও, হামজা র জবর আর, আর, হামজা রজের ইল, হামজা র পেশ ওর, হামজা কাফ জবর আক, হামজা কাফ জের ইক, হামজা কাফ পেশ উক। এইখানে একটা কথা হচ্ছে যে দুইটা হরফ পড়ার সময় আমার অনেক আওয়াজের মধ্যে এরকম শুনতে পারেন, একটা হচ্ছে তা, আত, 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 আর এক, একটা হচ্ছে আত, এটা থয়ের মতন শব্দ আওয়াজ শুনতে পারে না, একটা হচ্ছে আত থয়ের মতন, একটা হচ্ছে খ এক, খয়ের মতন, একটা থয়ের মতন, এটাকে হামস বলে, ঠিক আছে। এটা অনেক সময় পড়ার সময় আপনারা ইতে শুনবেন 11টা হরফ আছে যা হামস, তার মধ্যে সর্বোচ্চ দুইটা হচ্ছে তা আর কাফ, এই দুইটা পড়ার সময় হামস মানে হচ্ছে বাতাসটা বহন থাকে, এক, এক, খও পড়ি নাই, থও পড়ি নাই, কিন্তু ওই আওয়াজটা বজায় রাখার জন্য এটা শোনা যায়। তবে এইটা পড়া ওয়াজিবও না ইউ না, এটা বললাম যেন আপনারা শুনলে আবার আওলায় না যান, তা এবং কাফের মধ্যে বিশেষ করে। তো হামজা শিন জবর আশ, হামজা শিনজের ইস, হামজা শিন পেশ উস, হামজা নুন জবর আন, হামজা নুন জের ইন, হামজা নুন পেশ উন, হামজা দোয়া জবর আল, আল মোটা হবে, আর এখানে হবে আল, আল, হামজা দোয়া জের ইল, হামজা দোয়া পেশ ওভ। এই পর্যন্ত থাকবে, এরপর বাকিগুলো আপনারা পড়ে নেবেন ইনশাল্লাহ। সামনের ক্লাসে আবার আপনাদের কাছ থেকে পড়া শুনবো যাদের শোনা হয় নাই। আচ্ছা কলকলা, পরের অংশটা কলকলা, আরবি শব্দ যেটা, এটা আমরা দেখতে পারতেছি কলকলা। কলকলা অর্থ হচ্ছে পাল্টা আওয়াজ, ঠিক আছে, পাল্টা আওয়াজ। এরপর হচ্ছে প্রতিধ্বনি, আপনারা একটা পড়লেই হবে যে কলকলা অর্থ প্রতিধ্বনি বা পাল্টা আওয়াজ, অথবা যেটা আধুনিক বুঝেন যে ইকো সাউন্ড, ঠিক আছে, সাউন্ড ইকো হওয়া। এটা আপনারা সহজভাবে বুঝতে হবে যে এটা কেমন, ধরেন একটা ঘর, এমন একটা ঘর আছে যেটা হচ্ছে আটকা, হ্যাঁ ঘরটা মানে রুমের মধ্যে কোনো মাল জিনিস নাই, এর মধ্যে দেখবেন কথা বললে আওয়াজটা একটু রিপিট হয়, হ্যাঁ আওয়াজটা রিপিট হয়, এইটাকে কলকলা বোঝাচ্ছে, ঠিক আছে। তো আপনি কোনো একটা হরফকে পড়ার সময় ওই আওয়াজটার উপরে একটু জোরে বাড়ি মারবেন, কিন্তু আওয়াজটা ডাবল করবেন না, যেমন আ ক এরকম বলবেন না, ওটাকে জাস্ট সাইডে দিবেন আ ক, আ ক, একটু আওয়াজটা একটু রিপিট হোক, কিন্তু যেন জবর না হয়ে যায়, এটা খেয়াল করতে হবে। তো এইটাকে কলকলা বলে। কলকলা হরফ হচ্ছে 5টি, কলকলা হরফ 5টি, অফ, প, ব্যা, জিম, দাল, অফ, প, ব্যা, জিম, দাল, কফ, ত, ব্যা, জিম, দাল। কলকলার 5টি কি কি? কফ, ত, ব্যা, জিম, দাল, কফ, ত, ব্যা, জিম, দাল, কফ, ত,
বা জিম দাল, এই 5টা হরফ আমাদের মুখস্থ রাখতে হবে অবশ্যই। কলকলার 5টি কফ ত বা জিম দাল, 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 কফ ত বা জিম দাল। কলকলার 5টি কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল। কলকলার 5টি কফ ত বা জিম দাল। একটু কয়েকবার পড়ে নেন, একদম সহজ কলকলা, হরফগুলো মুখস্থ হইলেই সব শেষ। কলকলার 5টি কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল, কলকলা কফ। 5টি কফ ত বা জিম দাল, হ্যাঁ হ্যাঁ, কফ মুখস্থ। ত বা জিম দাল জি জি, মুখস্থ হয়েছে দুইজনের। মুখস্থ আছে। হ্যাঁ, জি হুজুর। যে এইটার মধ্যে একটা খেয়াল করেন, একটা হচ্ছে যে এই হরফগুলোর মধ্যে দুই ধরনের আছে, একটা হচ্ছে যে মোটা হরফ আর বাকিগুলো হচ্ছে চিকন হরফ। আমরা ওই যে হরফুল ইস্তেআলা পড়ছিলাম, তার মধ্যে যে কফ আর ত আছে, আর বাকি 3টা হচ্ছে চিকন হরফ, হরফুল ইস্তেআলার বাইরে যেগুলো আছে, এই যে বা জিম দাল। তো এইগুলো সবগুলোর মধ্যে যেহেতু মোটা আছে এই দুইটার মধ্যে, তো ওই কলকলাটা একটু মোটা হয়ে যাবে, আর যেটা চিকন সেটা একটু চিকন হয়ে যাবে, ঠিক আছে? তো এটা আমরা সামনে কেন বলছি, সামনে দেখবে না নে। তো এটার সংজ্ঞাটা কি? কফতা বাজিমদার, এই 5 হরফে, এই 5 হরফে জজম হইলে, জজম যদি হয়, জজম যদি হয়, এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। কলকলা করিয়া, কলকলা বা প্রতিধ্বনি করিয়া, যে কোনোটা পড়েন, কলকলা করিয়া পড়িতে হয়। এই 5 হরফের উপরে জজম হইলে কলকলা করিয়া পড়তে হয়। তাহলে এই সংজ্ঞাটা একদম, কলকলা অর্থ প্রতিধ্বনি করিয়া পড়া, কলকলা অর্থ প্রতিধ্বনি করিয়া পড়া, কলকলা হরফ 5টি কফ ত বা জিম দাল, এই 5 হরফের উপরে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। এই 5 হরফের উপরে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। এই 5 হরফের উপরে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। এই যে এইমাত্র বললাম যে এখানে একটা কথা অনেক সময় যে উপরের দিকে প্রতিধ্বনি হয়, উপরের দিকে উচ্চারণটা চলে আসে। আসলে উপরে নিচে কোনো উচ্চারণ আসে না, এটা আমাদের একটা ভুল ধারণা। এটা আপনাদেরকে কেন দিছি, যে যেন আপনারা অনেক সময় এটা অনেক জায়গায় পাবেন, বলবে উপরের দিকে, উপরের দিকে না, মূলত এই হরফগুলো মোটা। আপনিও জানেন যে এই হরফগুলো কি হয়, মোটা, আওয়াজটা মোটা। এর জন্য এইটা শুনতে মনে হয় উপরের দিকে আসছে, যেমন আক, এক, ওক, আত, এত, ওত। কিন্তু এটা কি মৌলিকভাবে এটা উপরের দিকে আসে না, হরফটা মোটা। এরপরে হচ্ছে নিচের দিকে, নিচের দিকে যাবে আওয়াজটা, নিচের দিকে। নিচের দিকে মানে হচ্ছে চিকন দেখে এটা এমনি নিচের দিকে শোনা যায়, যেমন এব, ইব, উব। এটা আবো এরকম তো বলা যাচ্ছে না, আবো, ইবো। এটা এব, ইব, উব, আজ, ইজি, উজ, আদ, ইদ, উদ। তো আপনারা এই 5টা হরফে ই দিয়া পড়বেন। কলকলা অর্থ প্রতিধ্বনি করিয়া পড়া, কলকলার 5টি কফ ত বা জিম দাল, এই 5 হরফের উপরে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। যেমন আক, এক, ওক, আক, এক, ওক, আত, ইত, উত, আবে, ইবে, উবে, আজ, ইজে, উজ, আদে, ইদে, উদে। ঠিক আছে? আক, এক, ওক, 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 আব, আত, ইত, উত, আবে, ইবে, উবে, আজে, ইজে, উজে, আদে, ইদে, উদে। জি, কফ দিয়ে বলেন তো, আব্দুল কাদের ভাই বলেন কফ দিয়ে। আব, ইব, উব, হ্যাঁ, কফ কফ। আজ, ইজ, কফ, কফ। আক, ইক, উক, আরো হবে আক, আক। আক, হ্যাঁ, ইক, ইক, ওক। উক, হ্যাঁ উক, হ্যাঁ, জুলিয়াস ভাই বলেন, ইক, মাইক্রোফোন অন করে, অন করে উক, বলেন সবাই। আক, এক, ওক। আক, ইক, উক, আরো হবে আক, এক, ওক। আখ, ইক, আত, এত, ওত। আত, উত, ইত, হ্যাঁ, আবে, ইবে, উবে। হ্যাঁ, আব্দুল কাদের ভাই মাইক্রোফোন অন রাখতে পারেন এখন। আবে, ইবে, উবে। আব, ইব, উব, আদে, ইদে, উদে। দুইজনেই। আজ, আদ, ইদ, ইদ, উদ, হ্যাঁ, আজে,
এই যে ও যে is, uz, এখানে একটা কথা আছে, জিমকে যদি আপনি পরিপূর্ণভাবে শক্ত না করেন, জিমকে যদি আপনি পরিপূর্ণভাবে শক্ত না করেন তাহলে কিন্তু কলকলা আসবে না। মানে জিমের মধ্যে যদি এরকম রাখেন যা অ্যাজ, এটা কিভাবে শক্ত করবেন? অ্যাজ অ্যাজ উঠবে না। জিমকে শক্ত করতে হবে, az, যা is, যা যা, অ্যাজ uz, অ্যাজ, ইজ az, ইজ is, uz, az, 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 ইজ উজ। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্তই কলকলা পড়া থাকবে। কলকলার তিনটা ভাগ আছে, যেটা মুখস্থ করার দরকার নাই, কালকে এই কলকলা কমপ্লিট হইলে আপনাদের তিনটা ভাগ একটু বুঝাই দিব অনেক। কলকলায় আকোয়া, কলকলায় কওয়ি, কলকলায় দয়ফ, বা আমরা যে কথাটা সবসময় শুনি যে জয়ীফ হাদিস শব্দটা শুনি না, ওইটা কিন্তু জয়ীফ মানে জয়ীফ জোয়া দিয়া না, দোয়াত দিয়ে উচ্চারণটা হয়। দয়ফ মানে দুর্বল। কলকলার মধ্যে একটা দুর্বল দিক আছে, তিনটা দিক আছে। এটা আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ কলকলাটা বোঝার পরে আপনাদেরকে সংক্ষেপে বুঝাই দিব, না ওটা আপনাদের মুখস্থ করার দরকার নাই, তারপর আপনারা জানতে পারবেন যে ভুলটা যেন না হয়। এই পর্যন্ত আজকে পড়া থাকবে, ইনশাআল্লাহ আগামী দিন ক্লাস যথাসময় হবে। 2-4-10 মিনিট দেরি হতে পারে, যেমন আজকে একটু দেরি হয়েছে, ভাত খাইতে গেছিলাম ওইখানে লেট হয়েছে। তো ইনশাআল্লাহ আগামী ক্লাস যথাসময় হবে, সকলে উপস্থিত থাকার চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। inshallah.